শুরু করা যাক রুদ্রনীল ঘোষকে দিয়ে। রুদ্রনীল, কি মনে করেন? খুব স্পেসিফিক টপিক রাখা হয়েছে আজকে কথাহকের আলোচনায়, জানিয়ে কথা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছি আমরা। ৭১-এর ইতিহাস ভুলে যাওয়া স্মৃতিভ্রম নাকি ষড়যন্ত্র? দেখুন, আমার মনে হয় যে এখানে যারাই রয়েছেন তারা সহমত হবেন যেটা পরিকল্পিত ষড়যন্ত্র। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে কথাটা আমরা শুনে আমাদের প্রত্যেকের কানে আর কি প্রতিধ্বনি হয় যে রিসেট 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 বটম, এই ইউনিট সরকার আসবার পর থেকে চেপা হয়েছে। আমি জানি না, আমি এমন শিক্ষিত আহম্ম কি বলবো আমি দেখিনি যে রিসেট বটম যদি সেইভাবে চাপতে বলেনি ডক্টর মোহাম্মদ ইউনিস, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে যার প্রশ্রয়ে বাংলাদেশে ক্রমাগত উগ্রতার যে অশান্তি ছড়াচ্ছে, যিনি তার কাণ্ডারি, তিনি যদি রিসেট বাটন চাপতেই বলেন তো তাহলে পরিষ্কার বাংলাদেশ নামটাই তো উড়ে যায়। তিনি যদি রিসেট বাটন চাপতে বলেন তো তাহলে বাংলাদেশের মানচিত্রে এই নামটা উড়ে গিয়ে পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়ে কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনিস যে গর্ব থেকে বেরিয়েছেন, যে বাংলাদেশ বেরিয়েছে, তা কিন্তু আসলে ভারতেরই গর্ব। এই যখন কোটা আন্দোলন নামে যে মিছিল শুরু হয়েছিল সেখানে একটা স্লোগান উঠেছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো তাহলে এই ভারত যাদের মামার বাড়ি স্লোগানটাই এই বিভিন্ন ঘটনাতে বাংলাদেশে ঘুরে ফিরে তিরঙ্গাকে অপমানে এসে ঠেকেছে এবং সেই অজুহাতটাকেই এই হিন্দুত্ব বা যারা সনাতনী, যারা সংখ্যালঘু, তাদেরকে শূন্য করবার লক্ষ্যেই এই পুরো পরিকল্পনাটা চলছে। এখনও অনেকে পরিষ্কার ভাবতে ভাবতে বিভিন্ন আলোচনাতে অনেকেই বলছেন যে আমরা যারা দেখেছিলাম যে কীভাবে 1947-এর আমাদের দেশ থেকে মুসলিম লীগের কথায় পাকিস্তান ওদিকে তৈরি হয়ে গেল, আবার পাকিস্তান থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রচুর রক্তক্ষয়ের মাধ্যমে একটা বাংলাদেশ তৈরি হলো, শেখ মুজিবের নির্দেশনায় তার নেতৃত্বে তৈরি হলো। এবং কোথাও যেন এই সব কিছুর মধ্যে ভারতের যে তাদেরই তো বোধহয় নারী ছেঁড়া সন্তান, যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন, আমি জানি না পৃথিবীতে এমন কোনো দেশ বা এমন কোনো জাতি যারা রয়েছে কিনা যারা নিজের ইতিহাসকে নিজেরাই বিকৃত করছে এবং যাদের পরাধীনতা থেকে মুক্ত করবার জন্য, যাদের অত্যাচার থেকে বেরিয়ে আসবার জন্য তাদের প্রাণত্যাগ ছিল, শুধু মুসলমান সম্প্রদায়ের নয়, হিন্দু এবং অন্যান্য ধর্মেরও মানুষেরা ছিলেন। তারা আজকে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে পাকিস্তানের সাহায্যে বাঁচবার জন্য কথা বলছে। আমি জানি না কত বড় আহম্মক কেউ হতে পারে যারা পরিষ্কার পাকিস্তানের দিকে তাকালে দেখতে পায় যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে। এবং কদিন আগে আলোচনা প্রসঙ্গে যখন ভারত চন্দ্রযান পাঠাচ্ছে সেই সময় পাকিস্তানের একজন মানুষ বলেছিলেন আমাদের তো চাঁদে যাবার দরকার নেই, ভারতবর্ষ মূর্খ তাই টাকা খরচ করছে, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখো, আমরা তো চাঁদ হয়েই আছি, আমাদের এখানে শিক্ষা নেই, বিদ্যুৎ নেই, আলো নেই, জল নেই, কিচ্ছু নেই, আমরা চাঁদ। তো যে পাকিস্তান আটা পাচ্ছে না, গ্যাসের সিলিন্ডার কেনার পয়সা নেই, যারা নিজেরা খেতে পাচ্ছে না, তাদের ভরসায় বাঁচবার চেষ্টা করছে একটা দেশ এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এই ইউনিট সরকার বেসিক্যালি যে উগ্রবাদী লোকজন তাদেরই বসানো একটা লোক। এবং ঠিক পশ্চিমবঙ্গে যে কায়দায় প্রশাসনিকভাবে অন্যায় হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ চুপ করে থাকে, মিডিয়াকে ভয় দেখানো হয়, গ্রেপ্তার করানো হয় যে আমরা ভালো আছি, ভালো খবর না দেখালে বিজ্ঞাপন পাবেন না, ঠিক সেই খেলাই বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে ঘটছে এবং ভারতীয় মিডিয়াগুলোকে বয়কট করা হচ্ছে। আজকে যখন তিনি শান্তির কথা বলছেন তখন কিন্তু বাংলাদেশের যাদের পরিষ্কার হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠছে, কারণ তিনি শান্তি চাইছেন, যে শান্তির কথা আমরা বলি। শান্তির কথা বলা বা তার নেপথ্যে অন্য কোনো ইকুয়েশন থাকা আছে কিনা যদিও সেটা আজকে টপিক নেমে সেদিকে ঢুকছি না, কিন্তু খুব স্পেসিফিক বিষয় আপনি বলছিলেন যে পাকিস্তানের দিকে তাকিয়ে থাকা পাকিস্তানপন্থী হয়ে, যেমন দেখলাম যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানপন্থী বলে একটা সংগঠন মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে, তাদের রমরমা রয়েছে, তারা ঠিক করে দিচ্ছেন যে কলেজ ইউনিভার্সিটিতে উর্দু পঠন পাঠন চলবে, সেখানে কবিতার পাঠ হবে, উর্দু ভাষায় প্রচার করতে হবে, প্রচার সভা থাকবে। এবং সাম্প্রতিক সময় যে নির্দেশিকা সেটা হচ্ছে পাকিস্তানের নাগরিক যে কোনো প্রান্তে থাকুক না কেন পৃথিবীর, তাদেরকে ভিসা দেওয়ার যে নির্দেশ। পাকিস্তানপন্থী হয়ে যাওয়া, আমি আবারও একই জায়গা থেকে ফিরে আসি, পার্থদা আমাদের সঙ্গে রয়েছেন। ৭১-এর ইতিহাস ভুলে যাওয়া এত সহজ? এই ডিসেম্বরের কথা বলছি আমরা, যে ডিসেম্বরের গোটা পর্বটা জুড়ে 16 দিনের যুদ্ধ এবং সেখানে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যেভাবে কোথাও মানিকশ
একের পর এক কোথাও একদিকে ট্রেনিং দেওয়া, অন্যদিকে যেভাবে কোথাও পাকিস্তানি সেনা খান সেনাদের প্রায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল 15 ডিসেম্বর রাত্রিবেলা, এবং তার আগে ভারতেরও কিছু কম ক্ষয়ক্ষতি হয়নি, উল্টো দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, তাদের অপারেশন চেঙ্গিস খা হয়েছে, আমাদের পাল্টা অপারেশন ট্রাইডেন্ট হয়েছে। সে 71 ইতিহাস ভুলে যাওয়াটা কি করে সম্ভব? আরও বেশি খারাপ লাগে বা অবাক লাগার জায়গা থাকে যখন সেই সময়তে চলে আসে এপারের ওপার থেকে চলে আসে এপারের যারা বাঙালি হিন্দু পরিবার, তারা যখন এসে বলেন যে এখনো বাংলাদেশের প্রতি ভালোবাসা রয়েছে, সংখ্যালঘু তো ওপারেও যে অবস্থা রয়েছে এপারেও সে অবস্থা রয়েছে, তারা কি নিজে জানেন না কোন অবস্থায় দেশ ছাড়তে হয়? তারা কি ভুলে গেছেন 71? এই প্রশ্নগুলো মনে জাগে। এক্স্যাক্টলি স্বর্ণালী, আসলে ইতিহাসকে অস্বীকার করার মধ্যে দিয়ে কি খুঁজে পাওয়া যায় শেষমেশ? আপনি যদি বলেন আমার দেশের গত 75 বছরের ইতিহাসের একটা ব্রাইটেস্ট এপিসোড, সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। এবং এটা আমি মনে করি, আমি নিজে একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়ার, ফলে সেই হিসেবেও যে দেখবেন কি বলবো, যে প্রতিবেশী দৌরাত্ম্য, আপনি ফ্ল্যাট বাড়িতেও যদি থাকেন, সেটা কি জিনিস, সেটা মহাভারতের যুদ্ধকেও হার মানিয়ে দিতে পারে। ফলে আপনার প্রতিবেশী কে হবেন এবং সে কেমন হবেন, তার চরিত্র কিভাবে পাল্টাবে, তার উপরে অনেক বেশি সজাগ থাকতে হয় সবসময়। কারণ প্রতিবেশী হচ্ছে যে ইটস নট বাই ইয়োর চয়েস বাট বাই কম্পালশন। ইতিহাসের পথ ধরেই হচ্ছে যে আজকের আপনি পূবে বাংলাদেশ, পশ্চিমে পাকিস্তান, মাথার উপরে চীন, তলায় শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছে। ফলে এই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজনটা সবচেয়ে বেশি, এবং এই প্রতিবেশী যে কোনো রাষ্ট্র যদি অশান্ত হয়, চঞ্চল হয় এবং বিশেষত এই ধরনের দাঙ্গার মধ্যে পড়ে, তখন আমাদের বিপদ বাড়ে বই কমে না। আপনি পাশের বাড়ির আগুন লাগার কথা বলছিলেন, এবং এই কারণের জন্য বলছি যে এই প্রত্যেকটি দেশেই মাইনরিটি আছে, প্রত্যেকটি দেশেই মেজরিটি আছে। আপনি যদি বলেন বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা যেরকম হচ্ছে যে সংখ্যালঘু হিসাবে সেখানে আক্রান্ত হচ্ছে, আপনি একইভাবে অতীতের ইতিহাসে আপনি দেখবেন যে শ্রীলঙ্কায় তামিলরা আক্রান্ত হয়েছে, আপনি আফগানিস্তানে বুদ্ধিস্টরা আক্রান্ত হয়েছে, আপনি পাকিস্তানে হচ্ছে যে হিন্দুদের একাংশ আক্রান্ত হয়। আমি আপনাকে বলব যে এই যে মাইনরিটি অ্যান্ড মেজরিটি, এই আক্রান্ত হওয়ার যে রাজনীতি, এটা আসলে যখন মৌলবাদীদের হাতে যায় তখন আরও বড় বিপদ হয়। এবং বাংলাদেশে রিসেন্ট ঘটনা যেগুলো ঘটছে, আমি মনে করেছিলাম, আমার মতো অনেকেই মনে করেছিলেন একটা সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা হচ্ছে সত্যি দেশের বৈষম্য হয়তো দূর করতে চায়, কিন্তু দেখা গেল ছাত্র আন্দোলনের মুখ কিছু ছাত্র হলেও স্টিয়ারিং চলে গেছে জামাতের হাতে। ফলে যে এই আন্দোলন বৈষম্য বিরোধী আর থাকলো না, বরং নতুন করে আর একটা বৈষম্য তৈরি করলো গোটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।